আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুম হোসেন আরিফ। এমটিআই তে আছি জর্জ ইলিয়ট হসপিটালে ইউনাইটেড কিংডমে। শুরুতে আমরা ফাংশনাল অ্যানাটমি নিয়ে কথা বলব। ফিজিওলজির সাথে রিলেটেড যে অ্যানাটমি গুলো আমাদের দরকার সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সবার আগে আমরা রেসপিরেটরি সিস্টেমের ফাংশন নিয়ে কথা বলছি। তো ফার্স্ট ফাংশন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের মধ্যে এক্সচেঞ্জ এবং সেই এক্সচেঞ্জটা হবে বডি এবং এনভায়রনমেন্ট এর মধ্যে। এনভায়রনমেন্ট থেকে আমরা অক্সিজেন নিবো এবং এনভায়রনমেন্ট এ আমরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিব। এছাড়া রেসপিরেটরি সিস্টেম কিছু মেটাবলিক ফাংশন ও করে। আমাদের সার্কুলেশন এর একটা পোরশন পালমোনারি সার্কুলেশন এর মধ্যে দিয়ে যাচ্ছে এবং তখন যদি কোন স্মল এম্বোলাই ফর্ম করে থাকে আমাদের শরীরে, সেটা সেই পালমোনারি সার্কুলেশন এ ফিল্ট্রেশন হয়ে যায়। আমাদের অ্যাসিড বেস ব্যালেন্স মেইনটেইন এও রেসপিরেটরি সিস্টেম কাজ করে এবং আমাদের বডির ইমিউনো সিস্টেমেও রেসপিরেটরি সিস্টেমের কিছু ফাংশন আছে। সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন রেসপিরেটরি সিস্টেমের কিছু নন রেসপিরেটরি ফাংশন আছে। সেটা কি? ডিফেন্স মেকানিজম। তো রেসপিরেটরি সিস্টেমে টি এবং বি লিম্ফোসাইট কাজ করে এবং টি সেল কি করে? টি সেল কিছু প্রো ইনফ্লামেটরি পেপটাইড তৈরি করে। যেগুলা কি আমরা নাম জানি এদেরকে ইন্টারলিউকিন, ইন্টারফেরন গামা এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। এগুলো হচ্ছে প্রো ইনফ্লামেটরি পেপটাইড। এরা কি করে? এরা যে লিম্ফোসাইট আছে এদের ভিতরে যেগুলো সাইটোটক্সিক মানে সেলকে যারা ড্যামেজ করতে পারে সেই সকল সাইটোটক্সিক লিম্ফোসাইটকে এরা মাল্টিপ্লাই করে, মাল্টিপ্লিকেশন করে। এছাড়া আর কি করে? নিউট্রোফিলের রিক্রুটমেন্ট করে। তো এই ২ টা ফাংশনের মাধ্যমে কি হবে? যেহেতু ফরেন মলিকিউল আছে সেটা ব্যাকটেরিয়া হোক বা ভাইরাস হোক তাদের এগেইনস্ট এ ডিফেন্স তৈরি করতে আমাদের শরীরের কে তারা হেল্প করে। এছাড়া বি লিম্ফোসাইট কি করে? তারা ইমিউনোগ্লোবুলিন জি এবং ইমিউনোগ্লোবুলিন এ সিক্রেট করে এয়ারওয়েতে। তো ইমিউনোগ্লোবুলিন এ যেটা করবে সেটা হচ্ছে গিয়ে তারা মাইক্রো অর্গানিজম যা আমাদের এয়ারওয়েতে ট্র্যাপিং হয়ে আছে তাদের ক্লিয়ারেন্স এ ইমিউনোগ্লোবিন এ কাজ করবে। আর ইমিউনোগ্লোবুলিন জি কি করবে? আমরা অপসোনাইজেশন ব্যাপারে মাইক্রোবায়োলজিতে পড়েছি। তো ব্যাকটেরিয়াকে সে অপসোনাইজ করে। এবং ফাঙ্গাস, স্মল ফাঙ্গাস যারা তাদেরকেও সে অপসোনাইজ করে। তো অপসোনাইজ এর মেইন মেকানিজমটা হচ্ছে সিম্পলি মার্কিং করে দেওয়া যে, "দিস ইস ফরেন, দিস ইস নট ইন আমাদের দলের কেউ না এরা।" তো তখন যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে সকল নিউট্রোফিল বা ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস করবে তারা এই মার্কড ব্যাকটেরিয়া বা ফাঙ্গাই কে এনগালফ করে ফেলতে পারবে। এটা খুব গুরুত্বপূর্ণ মেকানিজম হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেমের নন রেসপিরেটরি ফাংশন। তো এই ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল এসে এই ফ্যাগোসাইটোসিসটা কমপ্লিট করবে। এখন অ্যালভিওলার ম্যাক্রোফেজ থেকে কিছু সিক্রেটরি প্রোডাক্ট রিলিজ হয়। কি, কি প্রোডাক্ট রিলিজ হয় আমরা একবার একটু দেখে নিই। এর ভিতরে আছে এনজাইম। এনজাইমের মধ্যে ইলাস্টেজ, প্লাজমিনোজেন, অ্যাক্টিভেটর এবং অ্যাসিড হাইড্রোলাইজেস। আর অক্সিডেটিভ রেডিক্যাল কিছু রিলিজ করে এরা। সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, সুপার অক্সাইড অ্যানায়ন এবং সিংলেট অক্সিজেন। এছাড়া কিছু কমপ্লিমেন্ট কম্পোনেন্টও তারা সিক্রেশন করে। এনজাইম ইনহিবিটর সিক্রেশন হয় যেটার নাম হচ্ছে আলফা 1 অ্যান্টিট্রিপসিন। প্লাটিলেট অ্যাক্টিভেটর ফ্যাক্টর এরা সিক্রেশন করবে। লিকোট্রিনস এর মধ্যে LTB4, LTC4, D4 এবং E4 খুব সহজ BCDE4 এরা মেইনলি সিক্রেট করবে। এছাড়া ইন্টারফেরন গামা এবং সাইটোকাইনস এর ভিতরে ইন্টারলিউকিন 1 টিউমার নিউক্লিওসিস ফ্যাক্টর। আমরা এই সিক্রেটেড সাবস্টেন্স গুলার নাম একটু মনে রাখবো। এছাড়া কি করছে? ব্লাড ফিল্ট্রেশন করছে। তো আগেই আমরা আলোচনা করেছি যে পালমোনারি ভাস্কুলেচারটা মেইনলি সার্কুলেশন এ ফিল্টার হিসেবে কাজ করছে। কিভাবে করে? তার কারণ হচ্ছে পালমোনারি যে ক্যাপিলারি এদের ডায়ামিটার হচ্ছে 8 মাইক্রোমিটার অ্যাবাউট। তো যে সকল পার্টিকেল এর সাইজ এই 8 মাইক্রোমিটারের বেশি এরা মেইনলি এই লাংসের এই সার্কুলেশন এর মধ্যে এসে আটকে যায় বা তাদের আ স্পিডটা স্লো হয়ে যায়। তো এইভাবেই যেটা হচ্ছে যদি কোন স্মল ক্লট ফরমেশন হয়ে থাকে, তারা মেইনলি এইভাবেই আমাদের সার্কুলেটরি সিস্টেমে লাংয়ের যে পালমোনারি সার্কুলেশন সেখানে ফিল্টার্ড আউট হয়ে যায় এবং পরবর্তীতে আমাদের বডির যে ফিব্রিনোলাইটিং সিস্টেম আছে তারা গিয়ে সেই ক্লটটাকে আবার ডিসলভ করে দেয়।
এছাড়া আর কি হয়? পালমোনারি এন্ডোথেলিয়াম যেটা, সেটা হচ্ছে প্লাজমিন অ্যাক্টিভেটিং ফ্যাক্টরকে সিক্রেট করে। যেটা আমরা একটু আগেই দেখলাম। তো এরা মেইনলি প্লাজমিজনকে প্লাজমিনে কনভার্ট করে এবং সেটাই মেইনলি এই ফাইব্রিনোলাইটিক অ্যাক্টিভিটিকে অ্যাক্টিভেট করে। এছাড়া আর কি হচ্ছে আমাদের লাংস হচ্ছে একটা রিচ সোর্স অফ এন্ডোজেনাস হেপারিন এবং সেখানে বিভিন্ন ধরনের থ্রম্বোপ্লাস্টিন সে প্রোডিউস করে। যেটা এই ওভারঅল কোয়াগুলেশন আমাদের শরীরের কোয়াগুলেশন যে সিস্টেমটা ওটাকে এখানে একটা মেজর রোল প্লে করে এই হেপারিন এবং তার অন্যান্য যে থ্রম্বোপ্লাস্টিন। আর এছাড়া পালমারি ভাস্কুলার বেডের একটা আলাদা স্পেশাল ক্যাপাবিলিটি আছে। সেটা হচ্ছে এরা যদি কোনো ভেসেল এরকম এই থ্রম্বাস দিয়ে ব্লক হয়ে যায়, তখন সে নতুন চ্যানেল ওপেন করে নিতে পারে। এভাবেই সে একটা ইফেক্টিভ ফিল্ট্রেশন সিস্টেম হিসেবে কাজ করতে পারে। এছাড়া লাংসের কিছু মেটাবলিক ফাংশন আছে। তো এই মেটাবলিক ফাংশনের মেইন প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে অ্যাবনরমাল মেটাবলিক রেসপন্স যদি হয়, সেই রেসপন্সটা হতে পারে কোনো ড্রাগের প্রতি বা কোনো ইনফেকশন প্রতি অথবা কোনো ফিজিক্যাল ইনজুরি। সেখান থেকে আমাদের লাংসে ড্যামেজ হতে পারে। যেমন আ অ্যামিওডেরন, লিওমাইসিন এবং সাইক্লোফসফামাইড এই ড্রাগগুলো কিন্তু আমাদের রেসপিরেটরি সিস্টেম বা লাংসে ইনজুরি করতে পারে। কিভাবে করে এরা? এরা মেইনলি করে হচ্ছে প্রোডাকশন অফ অক্সিডেটিভ র‍্যাডিক্যালস অথবা ইম্পেয়ারমেন্ট অফ দ্যা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি অফ আওয়ার বডি। ২ টার একই জিনিস আল্টিমেটলি অক্সিজেন র‍্যাডিক্যাল ইনডিউসড ইনজুরি হবে সেলুলার লেভেলে। আর এছাড়া অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমে আমাদের লাংসে যে ইনজুরি হচ্ছে, মেইনলি এটা হচ্ছে ফিজিক্যাল ইনজুরির মধ্যে পড়ছে। তো আমরা একটু দেখে নিই যে মেটাবলিক ফাংশন অফ আমাদের লাংস কি আছে? তার ভিতরে একটা হচ্ছে এক্সট্রাসেলুলার মেটাবলিজম বাই এন্ডোথেলিয়াম। কাদের হবে এটা? ব্র্যাডিকাইনিন এবং অ্যাডেনিন নিউক্লিওটাইড। আর ইন্ট্রাসেলুলার মেটাবলিজম বাই এন্ডোথেলিয়াম কাদের হবে? নরএড্রেনালিন, সেরোটোনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন ই অ্যান্ড এফ এবং এএনপি। এছাড়া অ্যানজিওটেনসিন 1 এবং এনকেফালিন এই ২ টা ফ্যাক্টর অ্যাক্টিভেটেড হবে হচ্ছে লাংসে এসে। আর সিনথেসিস করবে কাদের? সোমাটোস্ট্যাটিন, কোলেসিস্টোকাইনিন, ওপিওয়েড পেপটাইড, সাবস্টেন্স পি, প্রোস্টাগ্ল্যান্ডিন ই অ্যান্ড এফ, প্রোস্টাসাইক্লিন এবং নাইট্রিক অক্সাইড। এদের সিনথেসিস হবে আমাদের লাংয়ে। এছাড়া সিস্টেমিক কিছু রিলিজ করবে সে লাংস থেকে। সেটা কি? প্রোস্টাগ্ল্যান্ডিন, হিস্টামিন, ক্যালিক্রেইনস, ইওসিনোফিল, কেমোট্যাকটিক ফ্যাক্টর অফ অ্যানাফাইলেক্সিস, প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর। এছাড়া খুব গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে লাংস সারফেক্টেন্ট প্রোডাকশন করবে এবং আমাদের শরীরে যে ইনহেলেশনাল রুটে আমরা যে অ্যানাস্থেটিক এজেন্ট দিচ্ছি তাদের আপটেক এবং মেটাবলিজম লাংসে হবে। এবার আসা যাক ফাংশনাল অ্যানাটমিতে। আমরা একবার একটু ছবিটা দেখে নিই যে এই পুরাটাই কিন্তু আমাদের রেসপিরেটরি সিস্টেমের পার্ট করছে। তার ভিতরে আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এর মধ্যে পড়ছে আমাদের এক্সটার্নাল নোজ, নাসাল ক্যাভিটি এবং ফ্যারিংস। এই হচ্ছে আমার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে আসছে ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই এবং লাংস। শুরুতে আমরা আপার এয়ারওয়ে এবং ল্যারিংস নিয়ে কথা বলব। নোজ, মাউথ এবং ফ্যারিংস এদের মেইন কাজটা কি? এরা হচ্ছে জাস্ট এনভায়রনমেন্ট থেকে ফ্রেশ গ্যাস নিবে এবং সেটা ল্যারিংসে ট্রান্সফার করবে। এটাই হচ্ছে তাদের মূল কাজ। এছাড়া আর কি করবে? যে গ্যাসটা আমরা নিচ্ছি সেই গ্যাসটাকে ওয়ার্ম করবে, হিউমিডিফাই করবে এবং ফিল্টার করবে। তো আমরা জানি যে আমাদের কিছু প্যারানেজাল এখানে কিছু হেয়ার ফলিকল থাকে। এরা এবং এখানে আ মিউকাস সিক্রেশন ও হয়। তো এরা যেটা করবে সেটা হচ্ছে ইনিশিয়াল যে গ্যাসটা আমরা নিচ্ছি, সেই গ্যাসটাকে আ থেকে অলরেডি কিছু ফিল্ট্রেশন করবে। কিছু ফরেন পার্টিকেল আমাদের নাকেই আটকে যাবে। আর এছাড়া যেটা হবে সেটা হচ্ছে ওয়ার্মিং করবে এবং হিউমিডিফিকেশন করবে। এছাড়া আরেকটা কি ফাংশন আছে? সেটা হচ্ছে আমরা যখন নরমালি ব্রিথিং নিচ্ছি, কোয়াইট নেজাল ব্রিথিং বলছি আমরা।
সেখানে আমাদের এয়ারওয়ে যে রেজিস্ট্যান্স বা রেসপিরেটরি সিস্টেমের যে রেজিস্ট্যান্স সেটা 2/3 ই কিন্তু আমাদের এই আপার এয়ারওয়ে থেকে প্রোভাইড করা হয়, এয়ারওয়ে রেজিস্ট্যান্স। তো ফ্যারিংস এর আমরা জানি যে এটা একটা মাসকুলার টিউব। এখানে কোনো বোনস নাই বা কোনো রিজিড স্ট্রাকচার নাই। তো এটার প্যাটেন্সি কিন্তু আসলে রিজিড স্ট্রাকচার থাকলে মেইনটেইন করাটা সহজ। কিন্তু যদি স্মুথ মাসল হয় বা মাসকুলার টিউব হয় সেক্ষেত্রে কিন্তু প্যাটেন্সি ভ্যারিয়েবল হবে। সুতরাং একটা মাসকুলার টিউব হওয়ার কারণেই ফ্যারিংস খুব সহজেই ফ্লো রেজিস্ট্যান্স টা বাড়াতে পারে বা কমাতে পারে কন্ট্রাকশন এবং ডায়ালেশন এর মাধ্যমে। এবার আসা যাক ল্যারিংস। ল্যারিংস এর মেইনলি ৩ টা ফাংশন আছে। ১, রেগুলেশন অফ এক্সপিরেটরি এয়ার ফ্লো, যেটাকে আমরা এক্সপিরেটরি ব্রেকিং ও বলি। হ্যাঁ, এটার সুবিধাটা কি বা এটার কাজটা কোথায়? এটার কাজটা হচ্ছে আমরা যখন কথা বলছি, আমরা যখন কাশি দিচ্ছি অথবা আমাদের এন্ড এক্সপিরেটরি লাং ভলিউম যে আমরা কন্ট্রোল করছি, এই ৩ টা কাজেই এই এক্সপিরেটরি এয়ার ফ্লো রেগুলেশনটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া কি করছে ল্যারিংস? লোয়ার এয়ারওয়ে কে ল্যারিংস প্রোটেকশন করছে। কিভাবে করছে? আমাদের যে ভোকাল কর্ডটা এটা যখন বন্ধ হয় বা খোলে সেটার উপর বেস করে এই প্রোটেকশনটা কাজ করবে। যেমন ভোকাল কর্ড যখন ক্লোজার হচ্ছে তখন কোন ফরেন বডি অ্যাসপিরেশন হচ্ছে না লাংসে। এটা একটা গুরুত্বপূর্ণ ফাংশন। আর এছাড়া এই যে এক্সপিরেটরি ব্রেকিং নিয়ে আমরা কথা বললাম, তো এটার মাধ্যমে কি হচ্ছে আমরা কাশি দিতে পারছি। এবং এই কাশির মাধ্যমে যেটা হয় লাংসের ভিতরে বাই চান্স যদি কোনো ফরেন ম্যাটেরিয়াল বা সিক্রেশন চলে গিয়ে থাকে আমরা এই কাশির মাধ্যমে সেটা সহজেই বের করে দিতে পারি। এছাড়া আরেকটা কি কাজ করছি আমরা? আমরা কথা বলছি। এটাও ল্যারিংস এর গুরুত্বপূর্ণ একটা ফাংশন। আমরা এবার একটু দেখে নিই আমাদের ট্রাকিয়া। এটাকে আমরা বলছি কন্ডাক্টিং এয়ারওয়ে। কন্ডাক্টিং এয়ারওয়ে খুব সহজ ভাষায় বলতে গেলে এরা শুধুমাত্র কন্ডাকশন করবে। দ্যাট মিনস পাস করবে। এয়ারটাকে সে পাস করে যেতে সাহায্য করবে। কিন্তু এখানে কোন ধরনের এক্সচেঞ্জ হবে না রক্তের সাথে বা গ্যাসের সাথে। তো এই কন্ডাক্টিং এয়ারওয়েজ কে আমরা ২ টা মানে মেইনলি ট্রাকিয়াটাকে আমরা ২ ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে গ্যাস কন্ডাকশন আরেকটা হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ কম্পোনেন্ট। এখানে কি হচ্ছে ইরেগুলার ডাইকোটোমাস ব্রাঞ্চিং হয়। এবং এই ব্রাঞ্চিংটা সাধারণত 23rd জেনারেশন পর্যন্ত হয়। এবং এই যে 23rd জেনারেশন পর্যন্ত এয়ারওয়ের ব্রাঞ্চিং হচ্ছে এবং এদেরকে বিভিন্নভাবে নামকরণ করা হয়েছে। এই ক্লাসিফিকেশনটাকে আমরা বলি হচ্ছে ওয়েবেলস ক্লাসিফিকেশন। সবার আগে আমাদের এই যে 23rd জেনারেশনের আ ব্রাঞ্চিং হচ্ছে এর ভিতরে 1st জেনারেশন হচ্ছে অ্যাডাল্ট ট্রাকিয়া। অ্যাডাল্ট ট্রাকিয়াল লাইনিং এপিথেলিয়াম, কলামনার সিলেটেড এপিথেলিয়াম এবং এখানে থাকবে হচ্ছে বিভিন্ন ধরনের মিউকাস সিক্রেটিং গবলেট সেল। আমরা অলরেডি বলেছি যে কন্ডাক্টিং এয়ারওয়েজ এর মেইন কাজ হচ্ছে এয়ারটাকে পাস করে যেতে দেওয়া। আর এছাড়া মেইন কাজ যেটা সেটা হচ্ছে গিয়ে এখানে কফ রিফ্লেক্সটা ইনিশিয়েট হয় এই কন্ডাক্টিং জোনে বা ফার্স্ট জেনারেশন এর ক্ষেত্রে। এবং বিভিন্ন ধরনের ফরেন বডিকে ট্র্যাপ করার মেকানিজমটাও মেইনলি এই জায়গাতে থাকে। সেখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এখানে অবশ্যই সিলিয়েটেড এপিথেলিয়াম থাকবে এবং সেটা হবে কলামনার। কারণ এই ফাংশন এই ধরনের সেল লাইনই করে থাকে। আর যেহেতু মিউকাস সিক্রেশন ও করতে হবে সুতরাং এখানে গবলেট সেল থাকতে হবে। এছাড়া আর কি থাকছে? এছাড়া মেকানিক্যাল অথবা কেমিক্যাল স্টিমুলাই সেনসিটিভ রিসেপ্টর থাকছে এই ফার্স্ট জেনারেশন এ বা ট্রাকিয়াতে। এদের মাধ্যমেই মেইনলি রেসপিরেটরি এবং কফ রিফ্লেক্সটা ইনিশিয়েট হবে। এর পরবর্তী জেনারেশন 2nd টু জেনারেশন 4 এদেরকে আমরা বলছি মেজর ব্রঙ্কাই। তো এদের স্ট্রাকচারটা আমরা একটু দেখি। সার্কামফারেন্সিয়াল কার্টিলেজ রিং থাকবে যারা এদের স্ট্রাকচারটাকে সাপোর্ট করবে। আমরা সবাই জানি, বারবার পড়েছি তারপরও আবারও বলা, রাইট ব্রঙ্কাস লেফট এর চেয়ে ওয়াইডার এবং
লেফট এর চেয়ে রাইট ব্রঙ্কাসটা ট্রাকিয়াকে 25 ডিগ্রি অ্যাঙ্গেলে লিভ করবে ফ্রম দ্য ট্রাকিয়াল অ্যাক্সিস। এই অ্যাক্সিসটা আমরা কল্পনা করতেছি হচ্ছে ক্যারিনা থেকে। আমরা যদি মেইন ট্রাকিয়ার সাথে হিসাব করি সেক্ষেত্রে কিন্তু অ্যা অ্যাঙ্গেলটা আরো বেশি বড়। ট্রাকিয়ার সাথে যদি আমরা ক্যারিনার সাথে যদি আমরা কম্পারিজন করি সেক্ষেত্রে 25 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ট্রাকিয়াল অ্যাক্সিস কে লিভ করতেছে। দ্যাট মিনস এটা মোর ডাউনওয়ার্ডস থাকে রাইট ব্রঙ্কাসটা লেফট এর তুলনায়। আর লেফট ব্রঙ্কাসটা লিভ করে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এইজন্যই সাধারণত এন্ডোব্রঙ্কিয়াল ইনটিউবেশন বা অ্যাসপিরেশন মোর লাইকলি হবে হচ্ছে রাইট ব্রঙ্কাসে, লেফটে হবে না। মেইন কারণ কি? এটা হচ্ছে ওয়াইডার দ্যান দ্য লেফট এবং এরা মেইনলি মোর ইজি অ্যাঙ্গেলে লিভ করছে ট্রাকিয়াল অ্যাক্সিস থেকে। সুতরাং ফরেন বডি অথবা টিউব, এন্ডোব্রঙ্কিয়াল টিউব ওদিকেই চলে যায়। রাইট আপার লোব ব্রঙ্কাসটা আবার posteriorly about 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাইট মেইন ব্রঙ্কাসে ব্রাঞ্চ হয়। এবং এইটা বলার মেইন কারণ যেটা সেটা হচ্ছে ফরেন বডি এবং ফ্লুইড সাধারণত সুপারপজিশন এ যদি যায় সেক্ষেত্রে রাইট ব্রঙ্কাসে তো যাবেই। রাইট ব্রঙ্কাস থেকে পরবর্তীতে সে আবার যাবে রাইট মেইন ব্রঙ্কাসে, যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাইট ব্রঙ্কাস থেকে ব্রাঞ্চ হয়েছে। এবার আসা যাক পরবর্তী জেনারেশনে। সেটা হচ্ছে জেনারেশন 5 টু জেনারেশন 11 যাদেরকে আমরা বলছি স্মল ব্রঙ্কাই। এই স্মল ব্রঙ্কাইতে এসে যেটা হবে সেটা হচ্ছে লাইনিং এপিথেলিয়ামটা কলামনার থেকে কিউবয়েডাল এর দিকে টার্ন নিতে থাকবে। এবং আস্তে, আস্তে যেহেতু জেনারেশন বাড়তেছে, ব্রাঞ্চিং বাড়তেছে সুতরাং আমাদের টোটাল ক্রস সেকশনাল এরিয়া যেটা সেটা আরো অনেক বেশি বেড়ে যাবে। এবং এই ক্ষেত্রে এসে যেটা হবে সেটা হচ্ছে গ্যাসের যে ফ্লো ভেলোসিটি সেটাও কমে আসবে এবং ভেলোসিটি যেহেতু কমে আসতেছে এয়ারওয়ে রেজিস্ট্যান্সটাও এক্ষেত্রে কমে আসবে। এরপর আসছে জেনারেশন 12 টু জেনারেশন 16 যাকে আমরা বলছি ব্রঙ্কিওলস। ব্রঙ্কিওলস গুলো অনেক ছোট হয়ে আসে। এদের ডায়ামিটার হচ্ছে লেস দ্যান 1 মিলিমিটার। ব্রঙ্কিওলের সাথে আগের জেনারেশন গুলোর পার্থক্য কি? এতে কোনো কার্টিলেজ থাকবে না এবং হাই প্রপোর্শন অফ স্মুথ মাসল থাকবে। তো এই ক্ষেত্রে সুবিধাটা যেটা হচ্ছে এই স্মুথ মাসলটাই কিন্তু আমাদের যেকোনো ধরনের ব্রঙ্কোডাইলেটরি ড্রাগের টার্গেট এরিয়া। আমরা এইজন্যই বলছি কিন্তু ব্রঙ্কোডাইলেটর। কারণ আমাদের মূল সাইট অফ অ্যাকশন হচ্ছে ব্রঙ্কিওল। এখানে কোনো কার্টিলেজ থাকবে না, থাকবে হচ্ছে স্মুথ মাসল। এবং এই স্মুথ মাসলই ডাইলেশন বা কন্ট্রাকশন করতে পারবে। ঠিক একইভাবে আমাদের যে ব্রঙ্কোস্পাজম হয়, একটা অ্যানাস্থেটিক কমপ্লিকেশন, সেটাও কিন্তু হবে এই ব্রঙ্কিওলে। তো এদের আবার হচ্ছে গিয়ে ৩ থেকে ৪ টা ব্রঙ্কিওলার জেনারেশন আছে। এবং এদের যে ফাইনাল জেনারেশন যেখানে গিয়ে মিনি ব্রঙ্কিওলটা শেষ হচ্ছে বা টার্মিনেশন হচ্ছে সেটাকে আমরা বলছি টার্মিনাল ব্রঙ্কিওল। এবং এখানে কোনো গবলেট সেল থাকবে না। যেহেতু মিউকাসের কোনো কাজ-কাম নাই এখানে। সুতরাং এখানে কোনো গবলেট সেল থাকবে না। এবং সিলেটেড আগেই আমরা বলেছি সিলেটেড এপিথেলিয়াম থেকে গ্র্যাজুয়ালি কিউবয়েডাল এপিথেলিয়ামে এখানে টার্ন নিবে। এরপর এই ব্রঙ্কিওল বা টার্মিনাল ব্রঙ্কিওলের সাথে, সাথে আমাদের কন্ডাক্টিং এরিয়া ফিনিশ। এখন আমরা চলে আসছি রেসপিরেটরি এরিয়া অফ দ্যা লাংস। রেসপিরেটরি এরিয়াতে কি হচ্ছে? গ্যাস এক্সচেঞ্জ শুরু হবে স্মলার ব্রঙ্কিওল থেকে এবং এটা এক্সটেন্ড থ্রু আউট দ্য সাকসিডিং জেনারেশন অফ দ্য এয়ারওয়ে। তো ফার্স্ট এখানে আসছে রেসপিরেটরি ব্রঙ্কিওলস যেটা হচ্ছে জেনারেশন 17 টু জেনারেশন 19। তো এখানে কি থাকছে? ইন্টারমিডিয়েট অ্যালভিওলার আউট পকেট থাকে। এখানকার যে কিউবয়েডাল এপিথেলিয়াম গুলো সেগুলো আরো থিন হয়ে যায়। মাসল লেয়ার অবশ্যই এখানে থাকবে কিন্তু অনেক থিন লেয়ারে থাকবে এবং স্ফিংটার ফরমেশন হবে
এই স্ফিংটারটা অ্যালভিওলার ওপেনিং এর চারপাশ দিয়ে থাকে এবং এরপরে জেনারেশন 20 টু জেনারেশন 23 এরা হচ্ছে আমাদের অ্যালভিওলার ডাক্ট এবং অ্যালভিওলার স্যাক। অ্যালভিওলাস আমরা সবাই নামটা খুব ভালোভাবে জানি। এটা হচ্ছে বেসিক ইউনিট অফ গ্যাস এক্সচেঞ্জ। এরা কি? এরা হচ্ছে থিন ওয়াল পকেট। এখানে 0.3 মিলিমিটার ডায়ামিটারে থাকে এরা। সাধারণত যেকোনো অ্যাডাল্টে অ্যারাউন্ড 300 মিলিয়ন অ্যালভিওলাই থাকে। যাতে টোটাল সারফেস এরিয়া হয় অ্যারাউন্ড 50 টু 100 মিটার স্কোয়ার। ৩ ধরনের অ্যালভিওলাই আমরা সাধারণত দেখে থাকি। তার ভিতরে একটা হচ্ছে টাইপ 1 অ্যালভিওলার সেল। এরাই মেইনলি 80% সারফেস এরিয়া কভার করে এবং গ্যাস এক্সচেঞ্জে হেল্প করে। এদের কি থাকছে? ভেরি থিন লেয়ার অফ সাইটোপ্লাজম থাকে এদের। তো আগেই আমরা বলছি 80% সুতরাং 50 টাইমস অফ টাইপ 2 সেল থাকে এরা। ওয়াইড এরিয়া কভার করছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার অ্যালভিওলার টাইপ 2 সেল থেকেই এরা সাধারণত তৈরি হয়। নামকরণটা খুব ইন্টারেস্টিং। টাইপ 2 সেল থেকে তৈরি হচ্ছে কিন্তু এদের নাম হচ্ছে টাইপ 1 সেল। আচ্ছা। এরা হচ্ছে হাইলি ডিফারেনশিয়েটেড এবং মেটাবলিক্যালি লিমিটেড। এটার মেটাবলিক ফাংশন সাধারণত কম থাকে এবং এই কারণে দেখা যায় যে এই টাইপ 1 সেল যেকোনো ইনজুরিতে ফার্স্ট এফেক্টেড হয়। টাইপ 2 অ্যালভিওলার সেলের এক্সটেনসিভ মেটাবলিক এবং এনজাইমেটিক অ্যাক্টিভিটি থাকে। কারণ এরা কি করছে? এরা সারফেক্টেন্ট প্রোডাকশন করছে এবং বোথ টাইপ 1 এবং টাইপ 2 অ্যালভিওলার সেলের খুব টাইট ইন্ট্রাসেলুলার জাংশন থাকে। এই টাইট ইন্টারসেলুলার জাংশনের কারণে যেটা হয় সেটা হচ্ছে সাধারণত কোনো ফ্লুইড এখান থেকে পাস করতে পারে না। এরপরে আসছে টাইপ 3 অ্যালভিওলার সেলস অথবা অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এরা কি করে? এরা হচ্ছে একটা ইম্পোর্টেন্ট পার্ট অফ লাং ডিফেন্স ফরমেশন করে। তার কারণ কি? তার কারণ হচ্ছে টাইপ 3 সেলে থাকে প্রোটিওলাইটিক এনজাইম। এরা যেকোনো ধরনের লাং ইনজুরির সময় রিলিজ করে এবং ফলশ্রুতিতে আমাদের পালমোনারি ড্যামেজেও এরা কন্ট্রিবিউট করে। এরপর আসছে আমরা একটু অ্যালভিওলার এই সেলগুলার ছবিগুলো একবার একটু দেখে নিই। এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে পোরস অফ কোন। এই পোরস অফ কোন হচ্ছে মেইনলি ২ টা অ্যালভিওলার ভিতরে কানেক্টিং একটা চ্যানেল বা আমরা একটা ফিস্টুলার মতো চিন্তা করতে পারি যে ২ টা অ্যালভিওলার ভিতরে এটা একটা ফিস্টুলার মতো কাজ করে। এর এর সুবিধাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা অ্যালভিওলার থেকে অন্য অ্যালভিওলার ভিতরে এয়ার পাস করতে পারে এই পোরস অফ কোনের মাধ্যমে। এবার আসি আমরা অ্যালভিওলাই। যেটা আমরা বললাম, হোলস ইন দেয়ার ওয়ালস আর কল্ড পোরস অফ কোন। এটা হচ্ছে ৮ থেকে ১০ মাইক্রোমিটার ইন ডায়ামিটার। এটা কি করে? এটা ২ টা নেইবারিং অ্যালভিওলার ভিতরে কোল্যাটারাল ভেন্টিলেশন কে পারমিট করে। আর অ্যালভিওলার যে ডাক্ট এরা হচ্ছে লার্জ ডায়ামিটার অ্যারাউন্ড 30 মাইক্রোমিটার। অ্যালভিওলার ডাক্ট কি করে? ২ টা রেসপিরেটরি ব্রঙ্কিউলের ভিতরে কোল্যাটারাল সার্কুলেশন এ হেল্প করে। অ্যালভিওলারিতে কি থাকছে? আমরা অলরেডি পড়েছি টাইপ 1, 2 এবং 3 সেল, লিম্ফোসাইট, প্লাজমা সেল, নিউরোএন্ডোক্রাইন সেল এবং মাস্ট সেল এরা অ্যালভিওলাইতে থাকবে। আমরা এখন ইন জেনারেল একটু ফাংশনাল যে অ্যানাটমির ভিতরে আমরা যে জেনারেশন গুলা পড়লাম, এই জেনারেশন গুলো একবার একটু দেখে নেই আবারও। জেনারেশন 101 এটা হচ্ছে ট্রাকিয়া অ্যারাউন্ড 11 সেন্টিমিটার ইন লেংথ এবং 18 মিলিমিটার ইন ডায়ামিটার। এখানে সিলেটেড কলামনার এপিথেলিয়াম থাকবে, মেইনলি অনেক গবলেট সেল থাকবে এবং মেকানো এবং কেমোরিসেপ্টর থাকবে। মেইন কাজ হচ্ছে গ্যাস কন্ডাকশন। তো আমরা জানি 1 to 16 জেনারেশন হচ্ছে গ্যাস কন্ডাকশনই করবে। এখানে কোন ধরনের অ্যালভিওলাই থাকবে না। 2 to 4 মেজর ব্রঙ্কাই, সেখানে রাইট মেজর ব্রঙ্কাস 25 ডিগ্রি অ্যাঙ্গেলে ডেভিয়েশন হচ্ছে, লেফট মেইন ব্রঙ্কাস 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ডেভিয়েশন হচ্ছে। 5 to 11 জেনারেশন স্মল ব্রঙ্কাই, এখানে টোটাল ক্রস সেকশনাল এরিয়া বাড়ছে স্মল ব্রঙ্কাই থেকে এবং ফ্লো ভেলোসিটি কমে যাচ্ছে। আর ১২ থেকে ১৬ হচ্ছে আমাদের ব্রঙ্কিওল। কোনো কার্টিলেজ নাই, কোনো গবলেট সেল নাই। আমরা এটি একটু মাথায় রাখবো।
ট্রাকিয়া থেকে স্মল ব্রঙ্কাই কার্টিলেজ থাকবে, গবলেট সেল থাকবে। ব্রঙ্কিওলে এসে কোনো কার্টিলেজ থাকবে না, কোনো গবলেট সেল থাকবে না। ডায়ামিটার হচ্ছে লেস দ্যান 1 মিলিমিটার এবং এরা মেইনলি এয়ার ফ্লোটাকে কন্ট্রোল করতে পারে বাই কন্ট্রাকশন। কারণ এখানে মাসল থাকে, স্মুথ মাসল। আর 17 থেকে আমাদের শুরু হচ্ছে রেসপিরেটরি পোরশন, যেখানে 7 to 20 3rd জেনারেশন, 17 to 19 হচ্ছে আমার রেসপিরেটরি ব্রঙ্কিউল। এখানে কিউবিডুরাল এপিথেলিয়াম থাকবে। মেইন কাজ হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ এবং 22 to 23rd জেনারেশন অ্যালভিওলার ডাক্ট এবং অ্যালভিওলার স্যাক। এরপরে আসা যাক আরেকটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচারে, যেটার নাম হচ্ছে অ্যালভিওলার ক্যাপিলারি মেমব্রেন। অ্যালভিওলার ক্যাপিলারি মেমব্রেনের আরেকটা নাম আছে যেটাকে আমরা বলছি ব্লাড গ্যাস ব্যারিয়ার। এরা থাকছে কোথায়? মেইনলি অ্যালভিওলার স্পেস এবং আমাদের যে পালমোনারি ক্যাপিলারি লুমেন এর মাঝখানে মেইনলি এই মেমব্রেনটা থাকবে। কি, কি থাকে? অ্যালভিওলার এপিথেলিয়াম, যেটা আসলে একটা থিন লেয়ার অফ টাইপ 1 অ্যালভিওলার সেল। এরপর থাকবে ইন্টারস্টিশিয়াল টিস্যু, যেখানে মেইনলি ফিউজড অ্যালভিওলার এবং এন্ডোথেলিয়াল বেসমেন্ট মেমব্রেন থাকে। আর কি থাকছে? পালমোনারি ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। তো কি কাজ এটার? এদের কাজ হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ এবং ফ্লুইড এক্সচেঞ্জ। এবং এই ক্যাপিলারি গুলা কিন্তু অ্যাসিমেট্রিক্যালি থাকে। সিমেট্রিক্যাল না। এই যে অ্যাসিমেট্রি, এই অ্যাসিমেট্রির জন্য যেটা হয়, এদের একটা থিক সাইড এবং একটা থিন সাইড তৈরি হয়ে যায়। থিক সাইডটা মেইনলি কাজ করে ফ্লুইড এক্সচেঞ্জ এর জন্য। আর থিন সাইডটা মেইনলি কাজ করবে ব্লাড গ্যাস ব্যারিয়ার। মেইন ব্লাড গ্যাস ব্যারিয়ারে এই থিন সাইডটা কাজ করবে। তো আমরা একটু ছবি দেখে নিই থিক সাইড এবং থিন সাইডের। তো থিক সাইড ফর ফ্লুইড এক্সচেঞ্জ, থিন সাইড ফর গ্যাস এক্সচেঞ্জ। তো এই অ্যালভিওলার ক্যাপিলারি মেমব্রেনটা ২ টা কনফ্লিক্টিং ফাংশন করে। এক, গ্যাস এক্সচেঞ্জ অ্যাক্রস দ্য ব্লাড গ্যাস ব্যারিয়ার এবং ফ্লুইড এক্সচেঞ্জ বিটুইন অ্যালভিওলার ইন্টারস্টিশিয়াল টিস্যু অ্যান্ড দ্য ক্যাপিলারি লুমেন। ২ টা কাজ ২ সাইড দিয়ে সে কমপ্লিট করে। এবার আসা যাক আরেক পরবর্তী ফাংশনাল অ্যানাটমি, সেটা হচ্ছে আমাদের লাং ভলিউমস। আমরা সেই ফিজিওলজি থেকে এই লাং ভলিউম পড়ছি। অনেক সময় না বুঝে পড়েছি, অনেক সময় বুঝে পড়েছি। আমাদের এই লাং ভলিউমস এর ব্যাপারে খুব ক্লিয়ার ধারণা থাকতে হবে অ্যাজ অ্যান অ্যানাস্থেসিওলজিস্ট। তো লাং ভলিউমের ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যখন আমরা মেক্সিমাম ইন্সপিরেশন নেই ফলোড বাই এ ম্যাক্সিমাম এক্সপিরেশন, এই যে আমাদের লাংসের ভিতরে একটা ভলিউম চেঞ্জ হয় সেটা আমরা একটা স্পাইরোমিটারের মাধ্যমে রেকর্ড করতে পারি। এই ভলিউমটা বয়স, জেন্ডার এবং বডি সাইজ এটার উপর বেস করে চেঞ্জ হতে পারে এবং হাইটের সাথেও এটা চেঞ্জ হতে পারে। তো কি, কি লাং ভলিউম আছে? সবার আগে হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। সেটা কি? সেটা হচ্ছে the volume of gas present in the lungs at the end of maximal inspiration. খালি চিন্তা করি আমরা যে আমরা ম্যাক্সিমাম এক্সপিরেশন এর পরে যতখানি ফোর্স দিয়ে সম্ভব একটা ম্যাক্সিমাম ইন্সপিরেশন নিলাম। ওই ইন্সপিরেশন এর সময় আমার লাংসের যেই পরিমাণ ভলিউম আমি নিতে পারলাম, ওইটাই হচ্ছে আমার টোটাল লাং ক্যাপাসিটি। এবার হচ্ছে টাইডাল ভলিউম। টাইডাল ভলিউমটা একটা সিম্পল জিনিস। দ্যা অ্যামাউন্ট অফ গ্যাস যেটা আমি প্রতি ব্রেথের সাথে ইন্সপায়ার করছি এবং এক্সপায়ার করছি। এটাই হচ্ছে আমার টাইডাল ভলিউম। এরপর আসছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। সেটা হচ্ছে আমরা নরমালি একটা টাইডাল ভলিউম নিচ্ছি। এই নরমাল টাইডাল ভলিউমের পরেও আমি একটু ফোর্সফুলি এক্সট্রা যে ভলিউমটা আমার লাংসের ভিতরে ঢোকাতে পারবো, সেটাই হচ্ছে আমার ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ভলিউমগুলা নিয়ে আমাদের একটু ক্লিয়ার ধারণা থাকতে হবে। আমরা একবার একটু দেখে নিই। যদি আমরা এই স্পাইরোমেট্রিক কার্ভটাকে ফলো করি, তাহলে সবার আগে আমরা শুরু করব টাইডাল ভলিউম থেকে। দেখেন আমরা টাইডাল ভলিউম নিচ্ছি।
এই টাইডাল ভলিউমের পরবর্তীতে আমাদের একটু ফোর্স প্রয়োগ করে আমরা যে এক্সট্রা এয়ারটা নিতে পারছি সেটা হচ্ছে আমার ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এবং এরপরে যখন আমি এক্সপায়ার করছি, আমি যদি একটু ফোর্সফুলি এক্সপায়ার করি সেটা হবে আমার এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এই ক্ষেত্রে যেই ভলিউমটা কোনোদিনই আমাদের লাংস থেকে আমরা বের করে ফেলে দিতে পারব না, সেটা হচ্ছে আমার রেসিডুয়াল ভলিউম। যেটা একটা ম্যাক্সিমাল এক্সপিরেশন এর পরেও আমার লাংসে যতটুকু এয়ার থাকছে সেটা হচ্ছে আমার রেসিডুয়াল ভলিউম। এই গেল আমাদের ভলিউম। এখন এই ভলিউমের পরবর্তীতে আসবে হচ্ছে আমাদের ক্যাপাসিটি। হ্যাঁ? এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ ক্যাপাসিটি আছে। তো এই ক্যাপাসিটি গুলা আমরা আসলে এই ভলিউম গুলার যোগফল থেকেই পেতে পারি। তার ভিতরে একটা হচ্ছে আমাদের ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, যেটা আমাদের অ্যানাস্থেসিওলজিস্ট এর জন্য খুব গুরুত্বপূর্ণ, এফআরসি। এফআরসি টা কি? এফআরসি টা হচ্ছে মেইনলি আমাদের রেসিডুয়াল ভলিউম এবং আমাদের যে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এই ২ টার যোগফল হচ্ছে আমাদের ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। আর আমাদের ইন্সপিরেটরি ক্যাপাসিটি হচ্ছে টাইডাল ভলিউম এবং ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এই ২ টার যোগফল হচ্ছে আমাদের ইন্সপিরেটরি ক্যাপাসিটি। আর আমাদের ভাইটাল ক্যাপাসিটি কি? ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি, টাইডাল ভলিউম এবং এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এই ৩ টার যোগফল হচ্ছে আমাদের ভাইটাল ক্যাপাসিটি। আমি মনে হয় ভুল বললাম। ইন্সপিরেটরি ক্যাপাসিটি বলেছি। এটা হবে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম এবং এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এই ৩ ভলিউমের যোগফল হচ্ছে আমাদের ভাইটাল ক্যাপাসিটি। আর সবগুলা ভলিউমের যোগফল হচ্ছে আমাদের টোটাল লাং ক্যাপাসিটি। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে স্পাইরোমিটারের মাধ্যমে আমরা সবকিছু মেজার করতে পারি না। কোন জিনিসগুলো আমরা মেজার করতে পারি না, এইটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের স্যারদের। সেটা হচ্ছে আমরা স্পাইরোমিটারের মাধ্যমে রেসিডুয়াল ভলিউম মেজার করতে পারব না। কারণ এটা তো আমরা বেরই করতে পারছি না। এছাড়া কি টোটাল লাং ক্যাপাসিটি মেজার করতে পারব না। তার কারণ হচ্ছে আমরা রেসিডুয়াল ভলিউম জানি না। এফআরসি মেজার করতে পারব না। তার কারণ কি? রেসিডুয়াল ভলিউম এখানে আছে। আর আরেকটা জিনিস মেজার করতে পারি না, সেটা হচ্ছে ক্লোজিং ক্যাপাসিটি। এটা নিয়ে আমরা ইন ডিটেইলস এ আলাপ করব। তাহলে আমরা একটু ভ্যালুটা দেখে নিই লাং ভলিউমে। টোটাল লাং ক্যাপাসিটি মেইল এর ক্ষেত্রে ৬ লিটার, ফিমেল এ 4.2 লিটার। টাইডাল ভলিউম নরমালি মেইল এ 500, ফিমেল এ 500। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম মেইল এর ক্ষেত্রে ৩৩০০, ফিমেল এ ১৯০০। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম মেইলে ১,০০০, ফিমেলে ৭০০ এবং রেসিডুয়াল ভলিউম মেইলে ১২০০, ফিমেলে ১১০০। আমরা একটু মেইলের ভ্যালুগুলা মেইনলি মনে রাখার চেষ্টা করব। আমরা অলরেডি বলেছি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম অ্যামাউন্ট অফ গ্যাস দ্যাট ক্যান বি ফোর্সফুলি এক্সপায়ার্ড অ্যাট দ্য এন্ড অফ নরমাল টাইডাল এক্সপিরেশন। আর রেসিডুয়াল ভলিউম হচ্ছে যেটা আমাদের লাংসে আল্টিমেটলি ফোর্সফুল একটা এক্সপিরেশন এর পরেও থেকে যাচ্ছে। Vital capacity, maximum volume of gas which can be expelled after a maximum inspiration. That means আমাদের inspiratory reserve volume, tidal volume এবং expiratory reserve volume, এটার যোগফলই হচ্ছে আমাদের vital capacity। আর functional residual capacity হচ্ছে একটা নরমাল কোয়াইট এক্সপিরেশন এর পরে যে ভলিউমটা আমার লাংসে থেকে যাচ্ছে, দ্যাট মিনস রেসিডুয়াল ভলিউম এবং এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ভাইটাল ক্যাপাসিটি গুরুত্বপূর্ণ কেন? তার কারণ হচ্ছে এটা একটা ইম্পোর্টেন্ট ক্লিনিক্যাল মেজারমেন্ট অফ রেসপিরেটরি সাফিসিয়েন্সি। পার্টিকুলারলি যাদের রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ আছে তাদের ক্ষেত্রে ভাইটাল ক্যাপাসিটি খুবই গুরুত্বপূর্ণ। ভাইটাল ক্যাপাসিটি যদি লেস দ্যান 10 ml পার কেজি হয়, এটা দিয়ে আমরা বুঝতে পারি যে ওই পেশেন্টের একটা ইম্পেন্ডিং রেসপিরেটরি ফেইলিউর ডেভেলপ করছে। বডি সাইজ ছাড়া ভাইটাল ক্যাপাসিটির সাথে বডি সাইজের একটা সম্পর্ক আছে। কিন্তু বডি সাইজ ছাড়াও অন্য যে মেজর ফ্যাক্টর ভাইটাল ক্যাপাসিটিকে এফেক্ট করবে সেটা হচ্ছে স্ট্রেংথ অফ দ্য রেসপিরেটরি মাসল এবং চেস্ট এবং লাং কমপ্লায়েন্স। এবার আসুক ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, এফআরসি। তাহলে এটা কি? ইকুয়াল টু দ্য সাম অফ এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং রেসিডুয়াল ভলিউম। এফআরসির ব্যাপারে ক্লোজিং ক্যাপাসিটি বা ক্লোজিং ভলিউমের ব্যাপারে আমাদের অ্যাজ অ্যান অ্যানাস্থেসিওলজিস্ট একদম স্বচ্ছ ধারণা থাকতে হবে। সুতরাং কেউ যদি এফআরসি বা ক্লোজিং ক্যাপাসিটি, ক্লোজিং ভলিউম ভালোমতো না বোঝেন, অবশ্যই এটা নিয়ে আলাপ করবেন বা কোয়েশ্চেন করবেন বা চর্চা করবেন। কারণ এই ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের অ্যানাস্থেসিওলজিস্টদের জন্য।
ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি ইকুয়াল টু দ্য সাম অফ এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং রেসিডুয়াল ভলিউম। এবং আমাদের থোরাসিক কেজের যে নরমাল রেস্টিং ভলিউম সেটা কিন্তু সাধারণত এফআরসির চেয়ে বেশি থাকবে। মোর দ্যান এফআরসি। আর আমাদের যে নরমাল লাং, সেই নরমাল লাং এর যে ভলিউম সেটা কিন্তু লেস দ্যান এফআরসি। মানে ২ টা কিন্তু ২ দিকে। থোরাসিক কেজের ভলিউম মোর দ্যান এফআরসি, নরমাল লাং এর ভলিউম লেস দ্যান এফআরসি। এই ২ টার ক্ষেত্রে ২ ধরনের ফোর্স কাজ করে। এটা আমরা পরবর্তীতে আসবে। তারপরও আমি আবারও এখন একটু বলে রাখছি। থোরাসিক কেজ সবসময় চায় আউটওয়ার্ডস, বাইরের দিকে চলে যেতে। আমাদের রিবের টেনডেন্সি। আমরা যদি কোনো পেশেন্টের জাস্ট স্টার্নাম বরাবর একটা ইনসিশন দিয়ে ২ রিব কেসকে আলাদা করে দিই, তাহলে কি হবে? রিবরা ২ পাশে চলে যাবে ল্যাটারালি। দ্যাট মিনস অলওয়েজ আউটওয়ার্ড টেনডেন্সি বা আউটওয়ার্ড একটা ফোর্স কাজ করে থোরাসিক কেজের উপরে। আর লাংসের সবসময় টেনডেন্সি হচ্ছে চুপসে যাওয়ার বা কোলাপস করার। তো সেই ক্ষেত্রে এই থোরাসিক কেজ এবং এই লাংস, এই ২ টার ভিতরে যে ব্যালেন্স মেইনটেইন হয় যে ভলিউমে, সেই ভলিউমটাই হচ্ছে আমাদের এফআরসি। দ্যাট মিনস এফআরসি রিপ্রেজেন্ট দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট between the tendency of the lungs to collapse and the thoracic cage to expand. সুতরাং এফআরসি কিন্তু আসলে একটা ফিক্সড ভলিউম না। এটা নরমাল রেসপিরেশন এর সাথে ভ্যারি করতে পারে, গ্র্যাভিটির সাথে ডিপেন্ড করে ভ্যারি করতে পারে এবং আরো কিছু ফ্যাক্টর আছে এখানে সম্পর্কিত। সুপাইন পজিশনে আমরা যাই বা আমরা যখন বিছানায় শুয়ে পড়ি, তখন আমাদের এফআরসি 20-25% ডিক্রিজ হয়ে যায়। এছাড়া আমরা যদি হেড ডাউন পশ্চারে যাই, সেক্ষেত্রে এফআরসি ডিক্রিজ হয় এবং আমাদের ইন্ডাকশন অফ অ্যানাস্থেসিয়াতে এফআরসি ডিক্রিজ হয়। আমরা একটু দেখে নিই কোন ফ্যাক্টরের সাথে এফআরসি বাড়বে এবং কমবে। অনেকগুলো ফ্যাক্টরের সাথেই কমে, তো আমরা বাড়াটা আগে দেখে নিই। এফআরসি কখন বাড়বে? সাধারণত বাড়াটাই অ্যাবনরমাল এখানে। তো পজিটিভ ইন্ট্রাথোরাসিক প্রেশার যখন আমরা দিব, দ্যাট মিনস আমরা ইন্টারমিডিয়েট পজিটিভ প্রেশার ভেন্টিলেশন যখন করছি, তখন আমাদের এফআরসি বাড়বে। এছাড়া এফআরসি কখন বাড়বে? এমফাইসিমায়। কারণ এমফাইসিমায় কি হবে? বিশাল বুলা ফরমেশন হয় লাংসের ভিতরে। সুতরাং ভলিউমটা বেড়ে যায়। সুতরাং এফআরসি বাড়বে। এছাড়া অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে, অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে কেন বাড়বে? এয়ার ট্র্যাপিং হয় ভিতরে। তো এয়ার ট্র্যাপিং এর মাধ্যমে আমাদের এফআরসি বেড়ে যাবে। তো এই ৩ টা ক্ষেত্রে এফআরসি বাড়বে। আর বাকি সব ক্ষেত্রে কমবে। কোন ক্ষেত্রে কমবে? এইজ, পশ্চার খুবই গুরুত্বপূর্ণ, অ্যানাস্থেসিয়া, সার্জারি, পালমোনারি ফাইব্রোসিস এ এফআরসি কমবে। কারণ লাংসের এক্সপানসিবিলিটি কমে যায়। পালমোনারি ইডেমাতে কমবে, ওবেসিটিতে কমবে কারণ আমাদের চেস্টের কমপ্লায়েন্স কমে যাচ্ছে। অ্যাবডোমিনাল সোয়েলিং যদি হয় সেক্ষেত্রে ডায়াফ্রামের উপর প্রেশার দিবে। ডায়াফ্রাম উল্টা লাংসের উপরে কম্প্রেশন করবে, এফআরসি ফল করবে। থোরাসিক ওয়ালে যদি কোন ধরনের ডিসটরশন হয়, এফআরসি ফল করবে। মাসল টোন যদি কমে যায়, এফআরসি ফল করবে। এখন আসা যাক এফআরসি আমরা কিভাবে মেজার করব। তো নামগুলো আমরা একটু মনে রাখি। হিলিয়াম ডাইলিউশন টেকনিক, বডি প্লেথিসমোগ্রাফ, এটা হচ্ছে বেস্ট ওয়ে টু মেজার এফআরসি। এছাড়া হচ্ছে নাইট্রোজেন ওয়াশ আউট। এখন এফআরসি অ্যানাস্থেসিস এর জন্য কেন এত গুরুত্বপূর্ণ? ১, এফআরসিটা মেইনলি আমরা যখন পেশেন্টকে মাস ভেন্টিলেশন করছি বিফোর ইন্ডাকশন, আমাদের মূল টার্গেটটা কি? আমাদের মূল টার্গেটটা হচ্ছে পেশেন্টের যে এফআরসি, সেই এফআরসি পুরাটা নাইট্রোজেন ওয়াশ আউট করে অক্সিজেন দিয়ে ভরে ফেলা। সুতরাং যদি কোনো পেশেন্টের এফআরসি কম থাকে, সে সকল পেশেন্টের ক্ষেত্রে আমরা ইন্টিউবেশনের সময় যে অ্যাপনিক ভেন্টিলেশন হয়, সেটা কমে আসবে। সুতরাং আমরা ইন্টিউবেশনের জন্য সাফিসিয়েন্ট টাইম পাবো না। এইজন্যই আমরা ওবেস পেশেন্ট বা প্রেগন্যান্ট পেশেন্ট যাদের ক্ষেত্রে এফআরসি ফল করে, তাদের ক্ষেত্রে এত ধরনের ম্যানিপুলেশন করি। বিশেষ করে ওবেসের ক্ষেত্রে কি করি? আমরা ওবেসের ক্ষেত্রে আমরা অক্সফোর্ড হেল্প নেই, এয়ারওয়ে এর বিভিন্ন ধরনের অ্যাডজাঙ্ক্ট ইউজ করি। তার কারণ হচ্ছে তাদের এফআরসি কম। সুতরাং তার অ্যাপনিক ভেন্টিলেশন কম হবে। সুতরাং এফআরসি অক্সিজেন রিজার্ভার হিসেবে কাজ করবে। এছাড়া কি হচ্ছে? এয়ারওয়ে কোলাপস হতে দিচ্ছে না এই এফআরসি। সুতরাং এটাও আমাদের অ্যানাস্থেসিসের জন্য খুব গুরুত্বপূর্ণ। এফআরসি যত ভালো থাকবে, রেসপিরেটরি সিস্টেমের কমপ্লায়েন্স তত ভালো থাকবে। অপটিমাল কমপ্লায়েন্স এবং অপটিমাল পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স, এই ব্যাপারটা আমরা ক্লিয়ার হব যখন আমরা পালমোনারি সার্কুলেশন পড়ব। সুতরাং এফআরসি
অপটিমাম থাকলে পালমোনারি রেজিস্ট্যান্স টাও অপটিমাম থাকবে। এবার আসা যাক আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ক্লোজিং ভলিউম এবং ক্লোজিং ক্যাপাসিটি। তো ক্লোজিং ক্যাপাসিটি নিয়ে আমরা ১ম এ কথা বলি। The volume at which airway collapse and closure occurs during expiration. এই ক্লোজিং ভলিউম বা ক্লোজিং ক্যাপাসিটি কিন্তু আসলে একটা প্যাথোলজিক্যাল টার্ম। এটা কিন্তু আসলে ফিজিওলজিক কোনো টার্ম না। তো আমরা যদি একটু নরমালি চিন্তা করি যে আমরা এফআরসি নিয়ে কথা বলছি। এফআরসি হচ্ছে গিয়ে আমার নরমাল টাইডাল ব্রিথিং এর পরে যে ভলিউম অফ এয়ারটা আমার লাংসে থাকছে সেটাই হচ্ছে আমার এফআরসি। সেটা হচ্ছে আমার রেসিডুয়াল ভলিউম এবং এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এখন কোনো কারণে যদি আমার এফআরসি ফল করে এবং এয়ারওয়ে কোলাপস হতে শুরু করে, তাহলে যেই ফার্স্ট ভলিউম দ্যাট ইস ডিক্রিজ দ্যান এফআরসি অর ইকুয়াল টু এফআরসি, আমার এয়ারওয়ে কোলাপস শুরু হবে যে ভলিউম থেকে, সেই ভলিউমটাকে আমি বলবো ক্লোজিং ভলিউম। আমি আরেকবার বলছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। এফআরসি তে সাধারণত আমাদের এয়ারওয়ে কোনো ধরনের কোলাপস থাকে না। আমাদের অ্যালভিওলাই গুলো সাধারণত ওপেন থাকে। যেই ভলিউমে আমার এয়ারওয়ে ফার্স্ট অ্যালভিওলাইটা ক্লোজ হইল, সেই ভলিউমটাই হচ্ছে আমার ক্লোজিং ভলিউম। ওকে? এবং ক্লোজিং ভলিউম আর রেসিডুয়াল ভলিউমে এই ২ টার যোগফল হচ্ছে আমার ক্লোজিং ক্যাপাসিটি। তাহলে আমরা আবার ডেফিনিশনটা পড়ি। The volume at which airway collapse and closure occurs during expiration is called closing capacity. এক্ষেত্রে ক্যাপাসিটি এবং ভলিউমের ভিতরে আমাদের কোনো কনফিউশন করার দরকার নাই। আমরা খুব ভালোভাবে জানি। আমরা যদি ডান পাশের ছবিটা একটু দেখি, আমরা দেখি ক্লোজিং ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু ক্লোজিং ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম। ক্লোজিং ভলিউমটা হচ্ছে দ্য লাং ভলিউম এট হুইচ এয়ারওয়ে বিগিন টু ক্লোজ। এইটাই হচ্ছে ক্লোজিং ভলিউম। আর ক্লোজিং ক্যাপাসিটি এটারও ডেফিনিশন কিন্তু ভলিউম। দ্য ভলিউম এট হুইচ দ্য স্মলেস্ট এয়ারওয়ে কোলাপস। তাহলে ক্লোজিং ভলিউম হচ্ছে যেখানে আমার বিগিন টু কোলাপস, আর ক্লোজিং ক্যাপাসিটি হচ্ছে যেখানে অলরেডি কোলাপস হয়ে গেছে। ওকে? তো ক্লোজিং ক্যাপাসিটি এফআরসির সাথে খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে এবং এরা আমাদের গ্যাস এক্সচেঞ্জে বাধা দিবে বা এফেক্ট করবে। তো আন্ডার নরমাল সার্কামস্টেন্সেস এফআরসি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ক্লোজিং ক্যাপাসিটি। এইজন্যই আমাদের এয়ারওয়ে সাধারণত কোলাপস করবে না। যদি কোনো কারণে এফআরসি ফল করে সেই ক্ষেত্রে ক্লোজিং ক্যাপাসিটি বাড়বে। দ্যাট মিনস এখানে উল্টা সম্পর্ক। এফআরসি কমবে, ক্লোজিং ক্যাপাসিটি বাড়বে। কেন? এই জিনিসটা কেন হবে? Due to loss of lung elasticity from disease. তো কি হবে? Airway closure may occur at the end of normal expiration in the dependent areas. হ্যাঁ? তো dependent areas এ সবার আগে collapse শুরু হবে। এবং এই যে এয়ারওয়ে collapse হচ্ছে এটাকে আমরা সাধারণত বলি হচ্ছে atelectasis। এবং ঠিক এই কারণেই সাধারণত যখন আমরা অ্যানাস্থেসিয়া দিচ্ছি, অ্যানাস্থেসিয়া দিলে কি হচ্ছে? আমাদের মাসল গুলা রিল্যাক্স হয়ে যাচ্ছে। মাসল গুলা রিল্যাক্স হয়ে যাওয়ার কারণে যেটা হবে সেটা হচ্ছে কি আমাদের এয়ারওয়ের গ্র্যাজুয়ালি কোলাপস হতে শুরু করবে এবং অ্যাটেলেক্টাসিস ডেভেলপ করে। এবং এই এফআরসি এবং ক্লোজিং ক্যাপাসিটির ভিতরের যে সম্পর্ক বা পার্থক্য, এটা আরো বেশি প্রকট হয়ে দেখা দেয় হচ্ছে সাধারণত ইনফ্যান্ট এবং এল্ডারলিতে। ২ ক্ষেত্রেই দেখা যায় যে এফআরসি এবং ক্লোজিং ক্যাপাসিটি একদম কাছাকাছি থাকে। তো তখন দেখা যায় যে এদের ক্ষেত্রে এয়ারওয়ে কোলাপসিবিলিটির চান্স খুব বেশি। এছাড়া ক্লোজিং ক্যাপাসিটি আর কাদের ক্ষেত্রে বেড়ে যেতে পারে? স্মোকারদের ক্ষেত্রে, অ্যাজমা এবং ওল্ড এইজ এ। এবং এই ক্ষেত্রেই এইজন্যই সাধারণত আমরা অ্যানাস্থেসিয়ার পরে ইম অ্যা যখন পজিটিভ প্রেশার ভেন্টিলেশন দিচ্ছি তখন পিপ ব্যবহার করি যাতে এয়ারওয়ে কোলাপস না হয়। তো ক্লোজিং ক্যাপাসিটি এবং এফআরসির মধ্যে স্পাইরোমেট্রিক রিলেশনটা আমরা আবার একটু দেখে নিই। আমরা ভালোমতোই দেখতে পাচ্ছি যে রেসিডুয়াল ভলিউম এর পরবর্তীতে এই যে ক্লোজিং ভলিউম এটা সাধারণত কম ছিল।
আর আমাদের ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কিন্তু বেশি ছিল। কিন্তু যখন দেখা যাচ্ছে এই এফআরসি ফল করবে, তখন এই ক্লোজিং ভলিউমের কাছাকাছি যখন ভলিউমটা চলে আসবে, তখনই এয়ারওয়ে কোলাপস হতে শুরু করবে। এবার আসা যাক, এখন যে আমরা লাং ভলিউম গুলা পড়ছিলাম, এগুলো হচ্ছে সাধারণত স্ট্যাটিক লাং ভলিউম। এখন আমরা পড়ব ডাইনামিক লাং ভলিউম। তো ডাইনামিক কথাটার মানে হচ্ছে যেটা সময়ের সাথে পরিবর্তন হবে, কখনোই ফিক্স থাকবে না। সেটাকে আমরা বলছি ডাইনামিক লাং ভলিউম। তো তার ভিতরে একটা হচ্ছে আমাদের ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি। ফোর্সড ভাইটাল ক্যাপাসিটিটা কি? এটা হচ্ছে টোটাল ভলিউম অফ গ্যাস দ্যাট ক্যান বি ফোর্সিবলি এক্সপায়ার্ড আফটার ম্যাক্সিমাল ইন্সপিরেশন। খুব জোর জবরদস্তি করে অনেকগুলা বাতাস নিলাম লাংসের ভিতরে। তারপর আবার জোর জবরদস্তি করে সেই বাতাসটা আমরা লাংস থেকে বের করে দিলাম। এই যে ভলিউমটা আমরা বের করতে পারলাম, এইটাই হচ্ছে আমার ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি। এছাড়া আরেকটা ডাইনামিক ভলিউম যেটা কি? সেটা হচ্ছে FEV1 বা ফোর্সড এক্সপায়াটরি ভলিউম ইন দ্য ফার্স্ট সেকেন্ড। তো আমরা জোরপূর্বক যে বাতাসটা বের করছি, ১ম সেকেন্ডে যতটুকু ভলিউম বের হবে, সেটাই হচ্ছে আমার FEV1। এছাড়া আর কি? আমরা এই যে FEV1 এবং FVC রেশিও দেখছি। এই রেশিওটা খুব গুরুত্বপূর্ণ কোন ক্ষেত্রে? যখন আমরা অবস্ট্রাকটিভ বা রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ এর ইনডেক্স করি, ওই সময় এই FEV1 FVC রেশিওটা খুব গুরুত্বপূর্ণ। তো নরমালি এই FEV1 FVC রেশিও হচ্ছে সবসময় মোর দ্যান 95% থাকবে। কিন্তু এটা বয়সের সাথে কমে এবং সাধারণত বয়স্ক মানুষের ক্ষেত্রে অ্যারাউন্ড 85% হচ্ছে অ্যাকসেপ্টেবল রেঞ্জ। আমরা একটু স্পাইরোমেট্রিক ফাইন্ডিংস টা দেখে নিই। তো আমরা নরমাল লাং ভলিউম দেখছি, টাইডাল ভলিউম। সেখান থেকে আমরা ফোর্সফুলি এক্সপায়ার করছি এয়ার। সেটা ১ম সেকেন্ডে আমরা যতটুকু বের করতে পারলাম, সেটা হচ্ছে আমার FEV1 আর টোটাল যতখানি আমরা বের করতে পারলাম, সেটা হচ্ছে আমার FVC। এছাড়া আরো এক্সট্রা কিছু ভলিউম আছে, যেটার একটা নাম হচ্ছে মেক্সিমাম ভলান্টারি ভেন্টিলেশন, দরকার নেই আমাদের। আরেকটা হচ্ছে ডিফিউজিং ক্যাপাসিটি অফ দ্য লাং। এটা আমরা কার্বন মনোক্সাইড যখন পড়ব, তখন আমরা একটু আলোচনা করব। নট ইম্পোর্টেন্ট, চাইলে পড়ে নিতে পারেন। এখন আমরা একটু দেখি আমাদের এই ডাইনামিক লাং ভলিউমের চেঞ্জ হচ্ছে কিরকম ভাবে। সেটা হচ্ছে নরমাল লাংস এবং রেস্ট্রিকটিভ লাংস এর ক্ষেত্রে মেইনলি কোন জায়গাতে পরিবর্তন হবে। আমরা একটু ভালোমতো খেয়াল করে দেখি যে রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজে সব ধরনের ভলিউম কমে আসবে। এটাই হচ্ছে আমাদের হিন্টস। একটা নরমাল লাংসে যত ধরনের ভলিউম এবং ক্যাপাসিটি আছে, এগুলা সবগুলাই ফল করবে হচ্ছে রেস্ট্রিকটিভ এয়ারওয়েতে। আমরা একটু যদি স্পাইরোমেট্রি ফাইন্ডিংস ও দেখি, আমরা দেখি যে পেশেন্টের টাইলার ভলিউম কমে গেছে, ইন্সপিরেটরি ক্যাপাসিটি কম, এফআরসি কম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম কমে গেছে, রেসিডুয়াল ভলিউম কমে গেছে এবং টোটাল ভাইটাল ক্যাপাসিটিও কমে গেছে। এখন যদি আমরা অবস্ট্রাকটিভ লা দেখি, সেক্ষেত্রে ভেরি ইন্টারেস্টিংলি দেখতে পাবেন যে রেসিডুয়াল ভলিউম অনেকখানি বেড়ে গেছে। কারণ কি? এয়ার ট্র্যাপিং হয় এখানে। এবং এফআরসিও এখানে বেড়ে গেছে। টাইডাল ভলিউম সেইম আছে, হ্যাঁ? এবং ইন্সপিরেটরি ভলিউম, রিজার্ভ ভলিউম, ইন্সপিরেটরি ক্যাপাসিটি এগুলোও সেইম আছে। দ্যাট মিনস পরিবর্তনটা হচ্ছে কোথায়? ক্যাপাসিটি ওয়াইজ পরিবর্তন হচ্ছে এফআরসি এবং ভাইটাল ক্যাপাসিটিতে। আর ভলিউম ওয়াইজ পরিবর্তন হচ্ছে রেসিডুয়াল ভলিউমে। আমাদের আজকের আলাপ আলোচনা আজকে এখানেই আমরা শেষ করব। তবে আমরা আজকে যতটুকুই আলাপ করেছি, আমরা একটু প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন গুলা দেখে যাই যে কোয়েশ্চেন গুলা কেমন হয় এবং এই আলোচনা থেকে আমরা কিভাবে সেই কোয়েশ্চেন গুলার অ্যান্সার ডিরাইভ করছি। What is FRC? What are the factors that influence FRC? What is the relation between FRC and closing capacity? আমাদের পড়া হয়েছে এটা। Draw a diagram showing various lung volume and capacity. খুবই পছন্দের প্রশ্ন স্যারদের। আমাদের পরীক্ষাতেও মনে হয় এসেছিল এটা। Discuss the importance of FRC in anesthetic practice. Same question.
What is FRC and closing capacity? What are the factors modify the FRC during anesthesia? The same the factor আমরা আলোচনা করছি এগুলোই। What is residual volume? Write down the importance of residual volume in anesthesia. FRC এর যে ইম্পোর্টেন্স ওটাই হচ্ছে আমার residual volume ইম্পোর্টেন্স। Enumerate the lung volume and capacity. How will you measure lung volume? Define respiratory membrane. Mention the factors affecting gas exchange through respiratory membrane. Enumerate the lung volumes and capacities with their normal volumes. What is FRC? Mention different lung function tests with normal physiological value. Draw and level a spirogram. Give the normal values of our respiratory capacity. Spirometry যে পিকচারটা দেখছি আমরা ওইটাই spirogram. What is residual volume? Write down the importance of residual volume in anesthetic practice. Same as FRC. Define vital capacity, FRC and closing volume. What are their significance in anesthesia? Define lung volume and lung capacity. Mention their normal values in an adult. Name various lung volume and capacities with diagram. What are the factors affecting functional residual capacity? সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। প্রশ্নগুলো আমরা দেখব, লেকচারগুলো আমরা একটু চোখ বুলাবো, আমরা একটু পড়াশোনা করব এবং অবশ্যই কোরিলেট করার চেষ্টা করব। আপনি যত ভালো কোরিলেট করতে পারবেন, পরীক্ষায় প্রশ্নের উত্তর তত ভালো দিতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই গ্রুপে আপলোড করে দিবেন। অসংখ্য ধন্যবাদ।